আচ্ছা দেখো, আমরা আজকে পড়ব বৃত্ত স্পর্শক সংক্রান্ত কিছু উপপাদ্য। আমরা তোমাদের আগে বৃত্তের বিভিন্ন বৃত্ত কোণ সংক্রান্ত উপপাদ্য দেখিয়েছি, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য দেখিয়েছি। এখানে বোধহয় রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য দেখিয়েছি। এবার আমরা তোমাদেরকে দেখাবো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। দেখো, আমরা প্রথমে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য করার আগে আমরা জেনে নেব স্পর্শকটা কী জিনিস, স্পর্শক ব্যাপারটা কী জিনিস সেটা আগে আমাদের জেনে নিতে হবে। হ্যাঁ, সেটা দেখো, আমরা এখানে একটা বৃত্ত এঁকে রেখেছি আগে থেকে। একটা বৃত্তের সাপেক্ষে আমি যদি এটাকে একটা সরলরেখা ভাবি, একটা সরলরেখার করকম অবস্থান থাকে তিন রকম। দেখো, এটা হচ্ছে বৃত্তের বহিস্থ, এই হচ্ছে ছেদক, এছাড়া আর একটা অবস্থান থাকে যেটা হচ্ছে স্পর্শ করে থাকে। এইগুলোকে আমরা ছবির সাহায্যে দেখাতে পারি। ধরে একটা বৃত্ত, এইটা হচ্ছে বহিস্থ, এটা হচ্ছে বহিস্থ। এই একটা বৃত্ত, এইটা হলো স্পর্শক, আর এই একটা বৃত্ত, আর এই হচ্ছে তার ছেদক। স্পর্শক আঁকার সময় বা যে কোনো সরলরেখা আঁকার সময় আমরা কি বলেছি, এরকমভাবে তীর চিহ্ন দেব, এরকম তীর চিহ্ন দিয়ে লিখব। এ বি কটা বিন্দুতে ছেদ করেছে, সি এবং ডি। এ বি সরলরেখা এখানে কোন বিন্দুতে ছেদ করেছে, সি স্পর্শ করেছে সি বিন্দুতে। একটা বৃত্তের সাপেক্ষে একটা সরলরেখার তিন রকম অবস্থান আছে। এক হচ্ছে বহিস্থ, একটা স্পর্শক, আর একটা হচ্ছে ছেদক। এই তিনটের মধ্যে তফাৎ কি? এক্ষেত্রে দেখো, এমন কোনো বিন্দু পাওয়া যাবে না যেটা বৃত্তের ওপরও আছে সরলরেখার ওপর আছে, অর্থাৎ এদের কোনো সাধারণ বিন্দু নেই, অর্থাৎ এই দুটোর কোনো সাধারণ বিন্দু নেই। এই ক্ষেত্রে দেখো, একটা বিন্দু আছে সি, যেটা দুটোর ওপরই আছে, বৃত্তের ওপরও আছে সরলরেখার ওপর আছে। এই সি বিন্দু বাদে এ বির ওপরে যত বিন্দু আমরা নিতে পারি তারা সবাই বৃত্তের বাইরে আছে, তারা সবাই বৃত্তের বাইরে। এই যে ধর্মটা, স্পর্শক হলে স্পর্শ বিন্দু বাদে সব বিন্দু বৃত্তের বাইরে থাকে, এই ধর্মটা আমাদের স্পর্শকের একটা ধর্ম প্রমাণ করতে সাহায্য করে। এই ক্ষেত্রে দেখো, ছেদ করে গেছে, এখানে দেখো এই সি এবং ডি দুটো সাধারণ বিন্দু আছে। কটা? দুটো সাধারণ বিন্দু আছে। আরো মজার জিনিস দেখো, এই ছেদকের ক্ষেত্রে এ বির ওপরের এই যে বিন্দুগুলো, এরা বৃত্তটার ভেতরে বসে আছে, আর এই দিকের এরকম বিন্দুগুলো বৃত্তের বাইরে বসে আছে। তার মানে সরলরেখার ওপর কিছু বিন্দু পাবে যারা বৃত্তের ভেতরে আছে, কিছু বিন্দু পাবে বৃত্তের বাইরে আছে। স্পর্শকের ক্ষেত্রে কি পাবে? একটা বিন্দু পাবে যেটা পরিধির ওপরে আছে, আর বাদ বাকি সব বিন্দু বৃত্তের বাইরে আছে। বহিস্থ হলে সব বিন্দুই বাইরে আছে। এটা হলো এদের একটা বৈশিষ্ট্য। নেক্সট বৈশিষ্ট্য দেখো, বৃত্তটা কেন্দ্র যদি ও হয়, ও থেকে সরলরেখাটার উপর যদি আমি লম্ব টানি, ধরো ও এক্স, তাহলে দেখো এই লম্ব দূরত্বটা ব্যাসার্ধের থেকে বড়, এই লম্ব দূরত্বটা ব্যাসার্ধের থেকে বড়। তাহলে একটা বৃত্তের কেন্দ্র থেকে একটা সরলরেখার লম্ব দূরত্ব এবং ব্যাসার্ধ তুলনা করেও আমরা তার অবস্থানটা বলতে পারি। ঠিক এক্ষেত্রে দেখো, এইটা যদি কেন্দ্র হয়, দেখো লম্ব দূরত্বটা ব্যাসার্ধের সঙ্গে সমান হয়ে গেল। আর এখানে যদি এটা কেন্দ্র হয়, তাহলে দেখো লম্ব দূরত্বটা ব্যাসার্ধের থেকে ছোট হয়ে গেল। এটা বহিস্থ আছে, কেন্দ্র থেকে লম্ব টানলে লম্বের দৈর্ঘ্যটা দেখা যাবে ব্যাসার্ধের থেকে বড় হচ্ছে। স্পর্শক হলে কেন্দ্র থেকে দূরত্ব আর ব্যাসার্ধ সমান হয়ে যায়। আর ছেদক হলে কেন্দ্র থেকে সরলরেখাটার দূরত্ব ব্যাসার্ধের থেকে ছোট হয়ে যায়। এইভাবে কেন্দ্র থেকে একটা সরলরেখার দূরত্বটা বিশ্লেষণ করে আমরা সেটা বহিস্থ, স্পর্শক না ছেদক উল্লেখ করতে পারি। বোঝা গেছে? তাহলে একটা সরলরেখার তিন রকম অবস্থান থাকে এবং তিন রকম অবস্থানের আমরা ধর্ম দেখলাম। আরও একটা মজার জিনিস দেখো,
যে কারণে আমরা বলে থাকি যে স্পর্শক হচ্ছে শূন্য দৈর্ঘ্য বিশিষ্ট জ্যায়ের যে সরলরেখার ওপর থাকে তাকে স্পর্শক বলে। কেন বলে? ধরে নাও এইটা একটা জ্যা, এই সরলরেখার উপর আছে। এবার এই যে এ বি জ্যাটা, আমি বি বিন্দুটাকে এর কাছাকাছি নিয়ে এলাম, তাহলে বি বিন্দুটা এখন কোথায়? তাহলে এই সরলরেখার উপর আছে, বি বিন্দুটা এখানে। ধন্যবাদ। বি বিন্দুটা যদি আরো এদিকে চলে আসে, তাহলে এ বি জ্যাটা কোনটা হয়ে গেল? এইটা হয়ে গেল। তাহলে এ বি জ্যা রেখাটা কত? করতে করতে বি বিন্দু যখন এখানে এসে পৌঁছবে তখন সরলরেখাটা স্পর্শক হয়ে যাবে। তার মানে দেখো, জ্যায়ের দৈর্ঘ্যটা ক্রমশ কমছে, জ্যায়ের দৈর্ঘ্যটা ক্রমশ কমছে। কমতে কমতে জ্যাটার দৈর্ঘ্য যখন শূন্য হয়ে যাবে তখন সেটার যে সরলরেখাটা, এটাকে আমরা সাপোর্ট বলে থাকি। এই সরলরেখাটা হচ্ছে এই জ্যায়ের সাপোর্ট বলা হয় থাকে, অর্থাৎ জ্যাটাকে ধারণ করে আছে যে সরলরেখাটা। তো এই জ্যাটার দৈর্ঘ্য যখন 0 হয়ে যায় তখন ধারক সরলরেখাটা স্পর্শক হয়ে যায়। তাহলে এরকমভাবে এই জন্য এটাকে শূন্য দৈর্ঘ্যের জ্যাও বলা হয়ে থাকে। তাহলে এইটা হলো একটা সরলরেখা এবং একটা বৃত্তের অবস্থান। নেক্সট আমরা দেখব দুটো বৃত্ত কিভাবে থাকতে পারে, তারপর আমরা উপপাদ্য ইত্যাদিতে ঢুকবো। আমরা দেখব দুটো বৃত্ত কিভাবে থাকতে পারে। দেখো, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত কিভাবে আছে? বহিস্থ। কোনো সাধারণ বিন্দু আছে দুজনের? না, এটাই বহিস্থ। এই বৃত্তটা এর আরো কাছাকাছি চলে এলো, কি হলো এটা? এরা হচ্ছে বহিঃস্পর্শ, সব নোটে লেখা আছে। এটাকে কি বলে? বহিঃস্পর্শ। ছেদ করে গেল, চন্দ্রগ্রহণ হচ্ছে আর কি, ছেদ করে গেল, এটা বলা হচ্ছে দুটো বৃত্ত পরস্পর ছেদি। ছেদ করলে কটা বিন্দুতে ছেদ করে? দুটো বিন্দু। এই ছবিটা দেখো, ছেদ করে ভেতরে ঢুকে গেছে, এটাকে বলে অন্তঃস্পর্শ। কি বলে? অন্তঃস্পর্শ। এইবার দেখো, এটা কি হয়ে গেছে? অন্তস্থ, ভেতরে ঢুকে গেছে। তাহলে করকম অবস্থান হয়? করকম অবস্থান হয় 5 রকম, না, অবস্থান হয় 6 রকম। করকম হবে 6 রকম। আর একটা কি? একটা আর একটা ঘাড়ে পড়ে গেছে, সমাপতিত। কেউ কেউ 7 রকম বলে, সেটা হচ্ছে সমকেন্দ্রিক ধরে। সমকেন্দ্রিকটা আসলে এইটার মধ্যেই পড়ে যায়। হ্যাঁ, তাহলে দুটো বৃত্তের করকম অবস্থান আছে পারস্পরিক 6 রকম। সমকেন্দ্রিকটা এর মধ্যেই পড়ে যায় বলে আমি আর বলি না। এইবার দেখো, এই যে 6টা অবস্থানের বৈশিষ্ট্য, 6টা অবস্থানের বৈশিষ্ট্য। এই রকম অবস্থানে কটা স্পর্শক আছে? একটা সাধারণ স্পর্শক। এমন একটা সরলরেখা যেটা দুজনেরই স্পর্শক, তাকে বলা হয় সাধারণ স্পর্শক। এই সাধারণ স্পর্শক কয় রকম সেটা আমরা পরে পড়ছি। তাহলে যে সরলরেখা দুটো বৃত্তকে স্পর্শ করে তাকে বলে সাধারণ স্পর্শক। তাহলে এর কটা সাধারণ স্পর্শক আছে? কটা সাধারণ স্পর্শক আছে? 4টে। এই ছবিটা দেখে চেনা চেনা লাগছে না? সেই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের ছবি এঁকেছিলে? হ্যাঁ। এখানে কটা স্পর্শক আছে এরা বলে? একটা, দুটো, তিনটে। এরকম হলে কটা স্পর্শক আছে? একটা, দুটো। এরকম হলে কটা স্পর্শক? একটা। 4টে, 3টে, 2টো, 1টা, এরকম হলে শূন্যখানা। আর যদি সমাপতিত হয় তখন অসংখ্য, যে কোনো বিন্দুতে স্পর্শক টানো, যে বিন্দুতে স্পর্শক টানবে সেটাই হবে। এরকম কটা স্পর্শক টানা যাবে? সমাপতিত হলে অসংখ্য খানা। তার যেন দুটো বৃত্তের এরকম 6 রকম অবস্থান হয়। এবার দেখো, এই যে অবস্থানগুলোর কিছু ধর্ম আছে। এখানে দেখো, কেন্দ্র দুটো যোগ করলে যে সরলরেখাটা পাই, এই দূরত্বটা যদি আমরা ডি ধরি, কেন্দ্র সংযোজক দূরত্ব, তাহলে ডি এর মান দেখেছো, এর ব্যাসার্ধ দুটোর যোগফলের থেকে বড়। তার ব্যাসার্ধ দুটো যোগ করলে এই দুটো রেখাংশ পাবো, মাঝের এই রেখাংশটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে দেখো, কেন্দ্র দুটো যোগ করলে যা পাবো সেটা ব্যাসার্ধ দুটো যোগফলের সমান।
এই ক্ষেত্রে কি হবে, এই যোগফলটা স্বভাবতই ব্যাসার্ধ দুটোর যোগফলের থেকে ছোট হবে, কিন্তু ব্যাসার্ধ দুটোর বিয়োগফলের থেকে আবার বড় হবে। এরকম যদি হয় তাহলে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব ব্যাসার্ধের যোগফলের থেকে ছোট হবে আর ব্যাসার্ধের বিয়োগফলের থেকে বড় হবে। কেন হবে? বিয়োগফলের সমান হয়ে গেলে তখন অন্তঃস্পর্শ করে, যখন বিয়োগফলের সমান হয়ে যাবে তখন এটা অন্তঃস্পর্শ করবে। আর যদি অন্তস্থ হয়ে যায় তখন কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব ব্যাসার্ধের বিয়োগফলের থেকেও ছোট হয়ে যাবে। কি হবে? কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব ব্যাসার্ধের বিয়োগফলের থেকেও ছোট হয়ে যাবে। তুমি নিজে এরকম একটা ছবি আঁকবে, কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব মাপবে, সবকটা ছবি আঁকবে, কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব মাপবে, ব্যাসার্ধ মাপবে, মেপে আমি যেগুলো বলছি সেগুলো ভেরিফাই করবে, করে নোট যেটা আছে আমি পিডিএফ দেবো সেটার সঙ্গে মিলিয়ে নেবে, তাহলেই দেখবে শিখতে পেরে গেছো। তাহলে আমরা কিভাবে পড়বো? এটা পড়ার সময় আমরা এরকম ছবিগুলো আঁকবো, দুটো বৃত্ত আঁকার পর আমরা ব্যাসার্ধ মাপবো, দুটো অসমান বৃত্ত আঁকবো, ব্যাসার্ধ দুটো মাপবো, ব্যাসার্ধ দুটো মেপে কেন্দ্র থেকে দূরত্ব মাপবো, মেপে এদের মধ্যে সম্পর্কগুলো আমরা তুলনা করব যে কিভাবে হচ্ছে। বোঝা গেছে? এভাবে পড়তে হবে। কিভাবে পড়তে হবে আমি বলে দিলাম, তুমি যদি পড়ো শিখতে পারবে, যদি না পড়ো শিখতে পারবে না। তুমি যদি ভাবো এটা শুনে নিয়ে আমার মুখস্থ হয়ে যাবে তাহলে খুব ভালো, তুমি মূর্খের স্বর্গে বাস করছো। ওরমভাবে হয় না, নিজেরা হাতে কলমে করে দেখতে হবে, তাহলে মনে থাকবে। এই হলো আমরা প্রথমে দেখলাম একটা বৃত্ত এবং একটা সরলরেখা কত রকমভাবে অবস্থান করতে পারে। দ্বিতীয় আমরা দেখলাম দুটো বৃত্ত কত রকমভাবে অবস্থান করতে পারে। আরও দেখলাম একটা বৃত্ত এবং একটা সরলরেখা যদি স্পর্শক হয় তাহলে তার কি ধর্ম দেখলাম, যে স্পর্শক বিন্দুটা বাদে সরলরেখার সবকটা বিন্দু বৃত্তের বাইরে আছে। এবার দেখো এই একটা বৃত্ত আছে, তার বাইরে একটা বিন্দু আছে, এটা কেন্দ্র, বাইরে একটা বিন্দু আছে আর, বৃত্তের বহিস্থ একটা বিন্দু আর। তাহলে আমি যদি ও আর যুক্ত করি তাহলে এইটা দেখো ব্যাসার্ধ আরেক থেকে বড়। তাহলে একটা বিন্দু যদি বৃত্তের বাইরে থাকে তাহলে বৃত্তটার কেন্দ্র থেকে তার দূরত্ব ব্যাসার্ধের থেকে সবসময় বড় হয়। যে কোনো বিন্দু যদি বৃত্তের বাইরে থাকে তাহলে কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের থেকে বড় হয়। পরিধির ওপর থাকলে ব্যাসার্ধের সমান হয়, আর বৃত্তের ভেতরে থাকলে ব্যাসার্ধের থেকে ছোট হয়। এগুলো আমরা জানি। এবার আমরা আসবো আমাদের আজকের প্রথম উপপাদ্য। প্রথম উপপাদ্য কি বলছে? বলছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ওই স্পর্শকের ওপর লম্ব। দেখো কি বলছে, প্রমাণটা আমি নোট করার দরকার নেই, আমি লিখে দিয়েছি, ভালো করে বুঝে নাও। এখানে আমি বুঝিয়ে দেবো, লিখে দেবো না, লেখাটা নোটে আছে। তাহলে আমরা কি করলাম, একটা স্পর্শক আঁকলাম। বলে রাখি এই স্পর্শক আঁকার সময় স্পর্শক যখন আঁকবে দুদিকে তীর চিহ্ন দেবে, কারণ স্পর্শক হচ্ছে একটা সরল রেখা, আর সরল রেখার দুদিকে তীর চিহ্ন থাকে। যদি না দাও তাহলে সেটাকে ভুল হিসেবে ধরা হবে। এই স্পর্শক বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, আর সি হচ্ছে স্পর্শবিন্দু। আমাকে দেখাতে হবে ওসিটা এবির ওপর লম্ব, ওসিটা এবির ওপর লম্ব। এটা তাহলে প্রদত্ত কি, ও কেন্দ্রীয় বৃত্তের এবি স্পর্শক যার স্পর্শবিন্দু সি। প্রমাণ করতে হবে ওসি লম্ব এবি। আমরা কিভাবে প্রমাণ করছি, এই বৃত্তের এই স্পর্শকের ওপর সি বাদে যে কোনো একটা বিন্দু ডি নিয়ে নিলাম। কীভাবে লিখবে, যে কোনো বিন্দু ডি নিয়ে নিলাম, এটা লেখাটা ভুল হবে। কেন হবে? যে কোনো বিন্দু বলতে তো তুমি সি নিয়ে নিতে পারো, এই জন্য এখানে লিখতে হবে সি ব্যতীত যে কোনো বিন্দু ডি নিলাম। মনে থাকবে, আমি লিখে দিয়েছি। এবার আমি ওডি যুক্ত করে দিলাম। অনেক বইয়ে দেখবে ওডি যুক্ত করলাম, যা বৃত্তের পরিধিকে একটি বিন্দুতে ছেদ করলো, ইত্যাদি ইত্যাদি লেখা আছে। আমি ওসব লেখার মধ্যে যাব না, আমি ওগুলো না লিখেই প্রমাণ করব। তাহলে আমি কি করলাম, ওডি যুক্ত করলাম। এবার প্রমাণ কি, আমরা জানি এটা স্পর্শবিন্দু, তাহলে সি বাদে এর বির ওপরকার সব বিন্দু বৃত্তটার বাইরে অবস্থিত। সি বাদে এ বির ওপরে সব বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে ডিটাও বৃত্তের বাইরে অবস্থিত।
আর একটু আগে আমরা দেখলাম কোনো বিন্দু যদি বৃত্তের বাইরে থাকে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে তার দূরত্ব ব্যাসার্ধের থেকে বড় হয়। তার মানে এই ওডির দৈর্ঘ্য বৃত্তটার ব্যাসার্ধের থেকে বড়। তার মানে ওডিটা ওসির থেকে বড়, কারণ ওসিটা একটা ব্যাসার্ধ। তাহলে আমরা কি পেলাম? ওডি গ্রেটার দেন ওসি, ওডিটা ওসির থেকে বড়। এই বক্তব্যটা ডি এর যে কোনো পজিশনের জন্য সত্য। ডি যদি এখানে থাকে তাহলে হবে, ডি যদি এখানে থাকে তাহলেও ওডি বড় হবে, ডি এখানে থাকলেও ওডি বড় হবে। আস্তে আস্তে এরকম দাগ টানতে টানতে দ্বিতীয় হুগলি সেতু হয়ে যাবে, কিন্তু ওসিটা সবচেয়ে ছোটই থেকে যাবে। তার মানে এটা কি বলছে? ও থেকে এ বি পর্যন্ত তুমি যতগুলো সরল রেখাংশ, খেয়াল রাখবে সরল রেখা লিখে ফেলে অনেকে, তুমি যতগুলো সরল রেখাংশ টানতে পারবে তার মধ্যে ওসিটা সবচেয়ে ছোট, তার মধ্যে ওসি সবচেয়ে ছোট। এবার চলে যাও ক্লাস 8-এ। ক্লাস 8-এ আমরা কি শিখেছিলাম? একটা সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে, একটা সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে সরল রেখা পর্যন্ত যতগুলো রেখাংশ টানা যায় তার মধ্যে যেটা ক্ষুদ্রতম হয় সেটা সরল রেখার ওপর লম্ব হয়, যেটা ক্ষুদ্রতম হবে। তাহলে এখান থেকে দেখো ও থেকে এবির ওপর যতগুলো সরল রেখা টানা যায় তার মধ্যে ওসি হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে ওসিটা কি হবে? এবির ওপর লম্ব। তাহলে ওসিটা কি হয়ে যাবে? এবির ওপর লম্ব। এই হচ্ছে এর প্রমাণটা। এবার আমি আনমিউট করব, কারোর কোনো সমস্যা থাকলে বলবে। বলো, কারোর কোনো সমস্যা আছে বুঝতে? কি এবার ঘন্টা বাজাচ্ছে রে? সবাই প্রণাম করো। প্রথম যেটা করব সেটা হচ্ছে একটা সম্পাদ। প্রথম যেটা করব সেটা হচ্ছে একটা সম্পাদ। তোমাদের কাছে কম্পাস আছে? সবার কাছে থাকলে হাত তোলো। কম্পাস, স্কেল, কম্পাস, খাতা থাকলে হাত তোলো। বল। যদিও বলে রাখি, সাজেশন দিয়ে দিচ্ছি, এই সম্পাদ্যটা তোমাদের বছরে আসবে না। তোমাদের বছরে আসবে না কেন জানো? কারণ এটা এবছর এসেছিল, কারণ এটা এবছর এসে গেছে 2020। ধরে নাও ধরে এটা একটা বৃত্ত, তোমাকে একটা বৃত্ত দিয়ে দিল, বললো 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকতে পারবে? যে কোনো ব্যাসার্ধে একটা বৃত্ত আঁকো। উন্মিলিতা বুড়ো আঙুল দেখাচ্ছে আমাদেরকে। তাহলে বৃত্ত এঁকেছো, যে কোনো দৈর্ঘ্যে রাখো, তোমাকে যখন পরীক্ষায় দেবে তখন সেই মাপ অনুযায়ী আঁকবে। এখানে অত মাপ অনুযায়ী আঁকার দরকার নেই। এবার বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু পি নাও। বড় পেনের বল হচ্ছে। এবার ওপি যোগ করে দাও, ওপি যোগ করে দাও। ওপি যোগ করে তুমি পি বিন্দুতে ওপির ওপর একটা লম্ব টেনে দাও। পি বিন্দুতে ওপির ওপর একটা লম্ব টেনে দাও। আমি এই পদ্ধতিটা পছন্দ করি, লম্ব আকার, বা আগেও বলেছি কি করে, 180 ডিগ্রি তাকে হাফ করে, এতে ভুল কম হয়। এটার জন্য কি করলাম, ওপিটা যোগ করে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এখানে একটা অর্ধবৃত্ত এঁকে এখানে বসিয়ে করে দিলাম, বা তোমার যে কোনো পদ্ধতিতে লম্ব টেনে দাও। তা যেই তুমি লম্বটা টেনে দিলে সঙ্গে সঙ্গে তুমি কি পেয়ে গেলে? স্পর্শকটা পেয়ে গেলে, সঙ্গে সঙ্গে স্পর্শকটা পেয়ে গেলে। তাহলে এইটা আঁকার পদ্ধতি কি? তোমাকে যে মাপ দেবে সেই মাপ অনুযায়ী বৃত্তটা আঁকবে। তার উপর যেখানে খুশি একটা বিন্দু নিয়ে নেবে, পি বিন্দু নিয়ে ওপি যোগ করে একটু বাড়িয়ে দেবে, দরকার পড়তে পারে বলে দেবে। পি বিন্দুতে ওপির উপর একটা লম্ব টেনে দেবে। যেই লম্ব টেনে দিলে সঙ্গে সঙ্গে তুমি স্পর্শকটা পেলে, এবং তার নাম যখন দেবে খেয়াল রাখবে এরকমভাবে একটু করে দেবে, এটা যেন তীর চিহ্ন দুদিকে পড়ে, দুদিকে যেন তীর চিহ্ন পড়ে, খেয়াল রেখে দেবে। তাহলে এই হলো স্পর্শক আকার পদ্ধতি। কি? বৃত্তের উপরে একটা কোনো বিন্দুতে স্পর্শক আকার পদ্ধতি। নেক্সট দেখো, নেক্সট যেটা আছে বলছে
একটা বৃত্তের ব্যাসার্ধ বলেছে 10 একক, একটা বৃত্তের ব্যাসার্ধ বলেছে 10 একক ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে 10 একক। আর কেন্দ্র থেকে একটি স্পর্শকের লম্ব দূরত্ব কত বলেছে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 16 একক। তোমাকে প্রশ্ন করেছে এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স এর মান কত। আমরা জানি স্পর্শকের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কি হয়, ব্যাসার্ধের সমান হয়। তার মানে বুঝতে পারছো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 16 এটা নাথিং বাট 10। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এইটা সমাধান করলে আমরা এক্স এর মান পাবো না? এইটা সমাধান করলে আমরা এক্স এর মান পেয়ে যাব। বোঝা গেছে? খেয়াল করো, এই অঙ্কটাই যদি এরকম ব্যাসার্ধ 10 না দিয়ে ব্যাসার্ধ আমাকে 4 দিত, ব্যাসার্ধ আমাকে কত দিত? 4, তাহলে এইটা কি হতো? 4 হয়ে যেত। এইটা কি হতো? 12 হয়ে যেত। এবার দেখো এই ইকুয়েশনটা তুমি আর সমাধান করতে পারবে না। কেন পারবে না? এর বি স্কোয়ার মাইনাস 4ac দেখো নেগেটিভ। কি এর? বি স্কোয়ার মাইনাস 4ac নেগেটিভ। আর বি স্কোয়ার মাইনাস 4ac নেগেটিভ হলে কি হয়? কোনো বাস্তব মান থাকে না। তাহলে বাস্তব মান নেই মানে এটা হতে পারে না। ফলে এরকম একটা প্রশ্ন হতে পারে, দেখাও যে 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কোন স্পর্শকের কেন্দ্র থেকে দূরত্ব এত হতে পারে না। তার মানে আমরা তখন কি করব? এটা ইকুয়াল এটা ধরে সমাধান আসবে, বলবো এর কোনো বাস্তব সমাধান নেই, সুতরাং এটা হতে পারে। বোঝা গেছে? এরকম একটা অঙ্ক পরে আমি দিয়েছি 3 নম্বরে, করেও দিয়েছি, সেই জন্য আমি আর পরের অঙ্কটা বললাম না। 4 নম্বরে একটা অঙ্ক দিয়েছি, সেটা এরকম। আমি অঙ্কটা করে দেব না, শুধু বুঝিয়ে দেবো। ধরো এটা একটা স্পর্শক, স্পর্শকের স্পর্শবিন্দু হচ্ছে পি, তার উপরে কোনো একটা বিন্দু হচ্ছে কিউ। এবার কেন্দ্র থেকে পি এর দূরত্ব হচ্ছে এক্স, কিউ এর দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে পি কিউ এর দূরত্ব কত? খেয়াল করে দেখো এই কোণটা কত, এইমাত্র প্রমাণ করেছি 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। তাহলে সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম মানেই এই তিনটের মধ্যে এটা যদি জেড ধরি, একটা সম্পর্ক পেয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। এবার যদি আমাকে এক্স আর জেড দেয় আমি ওয়াই বের করতে পারবো, আমাকে যদি এক্স আর ওয়াই দেয় জেড বের করতে পারবো, জেড আর ওয়াই দিয়ে দেয় এক্স বের করতে পারবো। বোঝা গেছে? তাহলে এরকম একটা অঙ্ক আমি এখানে দিয়েছি। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে। অঙ্কটা আমি ছবি এঁকে করেও দিয়েছি। এইটা জেনারেল, এইটা ভিডিও দেখে পরে কপি করে নেবে এই জায়গাটা। আচ্ছা, উপপাদ্য যেটা আমরা শিখলাম যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, এর একটা বিপরীত উপপাদ্য আছে। বিপরীত উপপাদ্য কি বলছে? রাইডার হিসেবে আসে, বলছে এটা বৃত্ত আছে, এই একটা ব্যাসার্ধ আছে, ওপি একটা ব্যাসার্ধ। এই পি বিন্দুতে আমি যদি এর উপর একটা লম্ব টানি, তাহলে এই লম্বটা, এই যে লম্ব টেনেছি এবি লম্ব, একটা এবি লম্ব টেনেছি, এই এবি লম্বটা কি হবে? এই বৃত্তের একটা স্পর্শক হবে। খেয়াল করে দেখো উপপাদ্য 1-এ কি ছিল? এটা স্পর্শক দেওয়া ছিল, আমরা লম্ব প্রমাণ করছিলাম। এখানে কি লম্ব দেওয়া আছে, আমরা স্পর্শক প্রমাণ করব। কি করে করব? আমরা ধরে নেব যে না, পি বিন্দুগামী স্পর্শক এবি না, পি বিন্দুগামী স্পর্শক হলো সিডি। কে? সিডি। সিডি হলো স্পর্শক। এরকম ভাবে একটা ছবি হবে বেঁকিয়ে। তা সিডি যদি স্পর্শক হয়, এইমাত্র উপপাদ্যে আমরা কি দেখেছি? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। কি দেখেছি? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। তার মানে ওপিটা সিডির ওপর লম্ব।
এবার আসো, আমরা পেলাম ওপি লম্ব সিবি, আমাদের দেওয়া আছে ওপি লম্ব এবি। তাহলে দেখো ওপির ওপর পি বিন্দুতে আমরা দুটো লম্ব পেয়েছি, একটা সিবি আর এবি। এবার বলে একটা সরল রেখার উপর যদি আমাকে একটা পি বিন্দু দেয়, পি বিন্দুতে এই সরল রেখার উপর লম্ব করে আমি কটা সরল রেখা পেতে পারি? একটাই, একটার বেশি পাওয়া সম্ভব। তাহলে পি বিন্দুতে আমি দুটো লম্ব পেয়ে গেছি। তাহলে এটা তখনই সম্ভব যখন সিডি আর এবি কি হবে? অভিন্ন। সিডি এবং এবি কি হবে? অভিন্ন। তাই প্রমাণটাও তাই এভাবে লেখা আছে নোটে, সেটা ভালো করে পড়বে। আর যদি বুঝতে না পারো ভিডিওর এই অংশটা ঘুরিয়ে দেখবে, প্রমাণের অংশটা। ঠিক আছে? যদি নোটটা দেখে বুঝতে না পারো এই জায়গাটা আবার দেখে নেবে। তাহলে এই হলো প্রমাণ। একের বিপরীত, এটা রাইডার হিসেবে আসতে পারে। ধরো এই একটা বৃত্ত, এর এইটা হচ্ছে একটা ব্যাস, এই ব্যাসের দুটো প্রান্ত বিন্দু হচ্ছে এ আর বি। আমি যদি এ বিন্দুগামী স্পর্শক টানি আর বি বিন্দুগামী স্পর্শক টানি, তাহলে এই স্পর্শক দুটো কিরম হবে? সমান্তরাল। তাহলে এই দুটো স্পর্শক কি হবে? পরস্পর সমান্তরাল হবে। কেন হবে? তুমি দেখো এই কোণটা কত? 90 ডিগ্রি। এই কোণটা কত? 90 ডিগ্রি। এরা একান্তর কোণ। তাহলে দুটো একান্তর কোণ সমান হয়, তো এরা সমান্তরাল হয়ে গেল। তাহলে প্রমাণটা খুব কঠিন, আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরা চেষ্টা করবে, আবার না পারলে এই জায়গাগুলো দেখে নেবে। তার মানে কি? এরা একান্তর কোণ, এরা দুজন কি একান্তর কোণ। সমান। সুতরাং এবি সমান্তরাল সি। এটা আছে আমার এখানে 6 নম্বর। 7 নম্বর দেখো, 7 নম্বরের উল্টো, একটা ব্যাসের প্রান্তবিন্দুতে দুটো স্পর্শক টেনেছিলাম, টেনে আমরা কি করছিলাম? সেই স্পর্শক দুটো সমান্তরাল দেখিয়েছি। 7 নম্বরে কি বলছে? এই একটা বৃত্ত আছে, যার এই একটা স্পর্শক আর এর সমান্তরাল করে আর একটা স্পর্শক আছে। এই স্পর্শকের স্পর্শবিন্দু এ, এই স্পর্শকের স্পর্শবিন্দু বি। তাহলে আমাকে দেখাতে হবে এ বি একটা ব্যাস। এখানে ব্যাস দেওয়া ছিল, সমান্তরাল দেখিয়েছিলাম, এখানে সমান্তরাল স্পর্শক দেওয়া আছে, ব্যাস দেখাবো। কি করে দেখাবো? সমান্তরাল স্পর্শক। তাহলে আমি কি করলাম? এ বিন্দুতে একটা লম্ব টানলাম। কিভাবে আঁকছি দেখো, আমি কিন্তু এবি জুড়ে দিলাম না, আমি এ বিন্দুতে এই স্পর্শকের উপর একটা লম্ব টানলাম। তাহলে সেই ধর্ম অনুযায়ী লম্বটা কেন্দ্র দিয়ে যাবে, সেটা কেন্দ্র দিয়ে যাবে, কারণ স্পর্শকের উপর স্পর্শবিন্দুতে লম্ব কেন্দ্রগামী হয়, আমাদের প্রমাণ দুটো দেখেছি। তাহলে কেন্দ্রগামী হয়ে গেল। এবার আমরা ধরে নিলাম এই লম্বটা একে বি নয় সি বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে? সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখো এ ও সি একটা লম্ব সরলরেখা, এটা 90 ডিগ্রি, আর এরা দুজন সমান্তরাল, আর এইটা ভেদক, এইটা 90 ডিগ্রি হয়, তো এটা কত হয়ে গেল? 90 ডিগ্রি। তার মানে অবিও লম্ব, ওসিও লম্ব, অবিও লম্ব, ওসিও লম্ব। কেন অবিলম্ব? কারণ অবি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। অবি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ হয়তো অবিটা স্পর্শকের ওপর লম্ব, নাম দিতে হবে অবিটা এর ওপর লম্ব, আর এই সরল রেখাটা ওইটা লম্ব হওয়াতে ওসিটাও লম্ব। তাহলে দেখো ও বিন্দু থেকে এই স্পর্শকের ওপর দুটো লম্ব আছে, ওসি আর ওবি। একটা বহিস্থ বিন্দু থেকে একটা সরল রেখার উপর কটা লম্ব টানা যায়? একটা মাত্র লম্ব টানা যায়, একের বেশি লম্ব টানা যায় না। তার মানে এই ঘটনাটা তখনই সম্ভব হবে যদি এরা এক সরল রেখায় থাকে, যদি ওসি আর ওবি এক সরল রেখা থাকে। তার মানে এবিটা ব্যাস হয়ে গেল। কারণ এটা ও বিন্দু দিয়ে যাচ্ছে, এবিটা এ বিন্দু কেন্দ্রগামী জ্যা হচ্ছে ব্যাস।
এটাকে আমরা আর একভাবে প্রমাণ করতে পারি। কিভাবে? দেখো, এইটা আছে, এইটা একটা স্পর্শক, এইটা একটা স্পর্শক, এরা সমান্তরাল। আমি কি করলাম, এই কেন্দ্র দিয়ে এদের সমান্তরাল একটা স্পর্শক টেনে দিলাম, কেন্দ্র দিয়ে ও দিয়ে। এটা স্পর্শবিন্দু এ, এটা স্পর্শবিন্দু বি। যেই টেনে দিলাম আমি ও এ যোগ করলাম, দেখো এটা 90 ডিগ্রি, দেখো এইটা 90 ডিগ্রি হওয়াতে এটা 90 ডিগ্রি হয়ে গেল, কারণ এরা সমান্তরাল। আবার এইটা জুড়ে দিলাম, দিলে স্পর্শবিন্দু ব্যাসার্ধ এটা 90 ডিগ্রি, দেখো এইটা যে 90 ডিগ্রি হয়ে গেল, এটা 90 ডিগ্রি হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখো তো এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল, 180 ডিগ্রি। তার মানে কি এ ও বি সমরেখ হয়ে গেল, তার মানে এবি ব্যাস হয়ে গেল। এইটা হলো এর প্রমাণ। এই প্রমাণটা দুভাবে করা যায়, এক এইটা আর হচ্ছে এইটা। তার মধ্যে আমি এইটা বেশি পছন্দ করি। এই পর্যন্ত দেখে কার কি অসুবিধা আছে? এই ভিডিওগুলো আবারও বারবার করে দেখবে ভিডিওগুলো। হ্যাঁ, ধরো এটা বৃত্ত আছে, যার এইটা একটা স্পর্শক, এইটা একটা স্পর্শক, যে স্পর্শক দুটো সমান্তরাল, এবং এই স্পর্শকটা স্পর্শবিন্দু এ, এই স্পর্শকের স্পর্শবিন্দু বি। ঠিক আরেক রকম ভাবে আরো দুটো সমান্তরাল স্পর্শক আছে, দেখো এইটা একটা সমান্তরাল, এটা একটা সমান্তরাল, এর স্পর্শবিন্দু সি, এর স্পর্শবিন্দু ডি। এই যদি হয় তাহলে আমাকে দেখাতে হবে এ সি বি ডি একটা আয়তক্ষেত্র। কি হবে? এটা একটা আয়তক্ষেত্র হবে। দেখেছো ছবিতে এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। কি করে দেখাবো? একটু আগে আমরা দেখেছি দুটো সমান্তরাল জ্যা যদি স্পর্শ করে তাহলে এবি কি হবে? একটা ব্যাস। সিডি কি হবে? একই রকম ভাবে একটা ব্যাস। দেখো এবি যেই ব্যাস হয়ে গেল, এই কোণটা কি হয়ে গেল? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। এই কোণটা কত হয়ে গেল? 90 ডিগ্রি। সিডি যেই ব্যাস হয়ে গেল, এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল? 90। এটা হয়ে গেল 90। তাহলে এই চতুর্ভুজের প্রতিটা কোণ হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে আবার দেখো, এইটা দুটো সমান্তরাল, তার মানে এ বিন্দু আর বি বিন্দু যোগ করলে একটা ব্যাস পাবো। আবার দেখো এরা দুজন সমান্তরাল, তাহলে সি আর ডি যোগ করলে একটা ব্যাস পাবো। এবার দেখো এ বি ব্যাস হওয়াতে এইটা একটা অর্ধবৃত্ত, তার মানে এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। এইটা একটা অর্ধবৃত্ত, তার মানে এটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। তাহলে কি হলো? দুটো 90 ডিগ্রি হয়ে গেল। একই রকম ভাবে এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে এটা কি হয়ে গেল? একটা আয়তক্ষেত্র। প্রমাণটা দেখে নেবে, নিজেরা খাতায় করে দেবে। প্রমাণ করো বৃত্তের কোনো বহিস্থ বিন্দু হতে ওই বৃত্তের দুটো স্পর্শক টানা যায়। তার মানে ধরো এই একটা বৃত্ত, এর বাইরে ওপরে যদি বিন্দু হয় একটা স্পর্শক টানা যায়। তুমি ধরো বাইরে একটা বিন্দু আছে পি, তাহলে আমাকে বলা হলো, প্রমাণ করতে বলা হলো যে পি বিন্দু দিয়ে আমরা কিন্তু এই বৃত্তের, পি বিন্দু দিয়ে আমরা বৃত্তের দুটো স্পর্শক টানতে পারবো। একটা হবে এরকম ভাবে, তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে কটা স্পর্শক টানা যাবে? দুটো। এইটা আমাকে প্রমাণ করতে হবে। আমি এটা প্রমাণ করব। কি করে করব? দেখো দুটো বৃত্ত কখন ছেদ করে, দুটো বৃত্ত কখন ছেদ করে। ধরো এই দেখো ছেদ করেছে, বৈশিষ্ট্যটা ভালো করে দেখো। দুটো বৃত্ত যদি ছেদ করে, এই বৃত্তের ওপরে দেখো এই বিন্দুগুলো এই দিকের বৃত্তটার ভেতরে আছে। তাহলে যদি এটা ও কেন্দ্রীয় ধরি, এটা যদি পি কেন্দ্রীয় ধরি, তুমি দেখো পি কেন্দ্রীয় বৃত্তের এই বিন্দুগুলো ও কেন্দ্রীয় বৃত্তের ভেতরে আছে। আবার ও কেন্দ্রীয় বৃত্তের এই বিন্দুগুলো পি কেন্দ্রীয় বৃত্তের ভেতরে থাকে। দুটো বৃত্ত যদি ছেদ করে তাহলে তুমি এই বৃত্তের ওপরে কিছু বিন্দু পাবে যারা ওই বৃত্তের ভেতরে আছে, আবার এই বৃত্তের ওপরে কিছু বিন্দু পাবে যারা এই বৃত্তের ভেতরে আছে। কিন্তু যদি বহিস্থ হয় এরকম কিছু পাবে না। আবার দেখো এইখানে আমি এবার কি করব,
এই ধর্মটা আমরা এখানে কাজে লাগাবো। আমি কি করলাম, এই বৃত্তের কেন্দ্র ওপি জুড়ে দিলাম, ও আর পি জুড়ে দিলাম, ওপি জুড়ে দিলাম। ওপি জুড়ে দিয়ে আমি কি করলাম, ওপিকে ব্যাস করে একটা বৃত্ত এঁকে ফেললাম, ওপিকে ব্যাস করে একটা বৃত্ত এঁকে ফেললাম, ওপিটাকে ব্যাস দেবো। তুমি দেখো এই বৃত্তের ওপরে ও বিন্দু আছে এবং ও বিন্দুটা এই বৃত্তের ভেতরে আছে। ছেদ করার শর্ত হচ্ছে দুটো বৃত্তের এমন দুটো বিন্দু পাওয়া যাবে, একটা অন্য বৃত্তের ভেতরে আছে, একটা অন্য বৃত্তের বাইরে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওপি ব্যাস করে অঙ্কিত বৃত্তের ও বিন্দুটি ও কেন্দ্রীয় বৃত্তের ভেতরে আছে, আর পি বিন্দুটি ও কেন্দ্রীয় বৃত্তের বাইরে আছে। সুতরাং এই দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করবে, এবং আমরা জানি দুটো বৃত্ত পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করে। সুতরাং এরা দুটো বিন্দুতে ছেদ করবে। ধরি বিন্দু দুটি এ এবং বি, আমরা পি এ এবং পিবি যুক্ত করলাম, আমরা ও এ জুড়ে দিলাম। দেখো ও এ যেই জুড়ে দিলাম, এই বৃত্তের ক্ষেত্রে এইটা ব্যাস, তাহলে এইটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে কত, 90 ডিগ্রি। তার মানে দেখো এই যে ও এ ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধের উপর এ বিন্দুতে এপি লম্ব। আর আমরা একটু আগে প্রমাণ করেছি ব্যাসার্ধের পরিদস্থ বিন্দুতে ব্যাসার্ধের উপর যদি লম্ব টানা হয় তাহলে সেটা বৃত্তের স্পর্শক হয়, তার মানে এপিটা স্পর্শক। তাহলে প্রমাণটা এইভাবে লিখবো আমরা। কিভাবে লিখবো, তাহলে আমরা ও এ যুক্ত করলাম, প্রমাণের মধ্যে কিন্তু অঙ্কন না। তাহলে দেখো আমরা ওপিকে ব্যাস করে অঙ্কিত বৃত্তের এইটা ব্যাস, ওপি ব্যাস, সুতরাং এইটা অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি। এবার চলে আসো ও কেন্দ্রীয় বৃত্তে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ও এর একটি ব্যাসার্ধ, যার পরিদৃষ্ট বিন্দু এতে ও এর ওপর এপি লম্ব, সুতরাং এপি একটা স্পর্শক। অনুরূপে প্রমাণ করা যায় পিবিও একটা স্পর্শক। তাহলে যেহেতু বৃত্ত দুটো বিন্দুতে ছেদ করবে, দুটো এরকম সরলরেখা পাওয়া যাবে এবং এই সরলরেখাগুলো স্পর্শক হবে, সুতরাং প্রমাণ হলো যে বহিস্থ বিন্দু থেকে দুটি মাত্র স্পর্শক টানা যায়। পরবর্তী উপপাদ্য এই ছবিটা আমার লাগবে, এই বৃত্তটা লাগবে না, এই বৃত্তটা আমার লাগবে না। দেখো স্পর্শক হচ্ছে একটা সরল রেখা, আর সরল রেখার কোনো দৈর্ঘ্য হয় না, আমরা জানি। স্পর্শক হচ্ছে একটা সরল রেখা, আর সরল রেখার কোনো দৈর্ঘ্য হয় না। সেই দিকে স্পর্শকের দৈর্ঘ্য কথাটা ভুল, জ্যামিতিগতভাবে ভুল। কিন্তু এখানে আমি পি বিন্দু থেকে যদি স্পর্শকের দৈর্ঘ্য বলি, বলতে কি বোঝায়, এই পি থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে অ্যাকচুয়ালি লেখা যায় পি বিন্দু, এটা বহিস্থ বিন্দু হলে পি থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত দূরত্ব নির্ণয় করে। এই পি বিন্দু থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত দূরত্বকেই আমরা স্পর্শকের দৈর্ঘ্য বলে থাকি। তাহলে ধরো এইটা হচ্ছে একটা স্পর্শ, পি বিন্দু থেকে দুটো স্পর্শক টানা যায়। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এইটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য সমান। এইটাও 2020 সালে এসে গেছে, এই উপপাদ্যটাও 2020 সালে এসে গেছে, ফলে তোমাদের সময় এটা আসার কোনো চান্স নেই। আচ্ছা আমরা কি করলাম, ধরি এটা এভাবে লিখবো, লেখাটা এভাবে লিখবো, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক টানা হয়েছে, যাদের স্পর্শ বিন্দু এ আর বি। ঠিক এভাবে লিখবে, আমি যেগুলো বলছি সেগুলো একটু কেটে ও এ এবং ও বি যুক্ত করা হলো। এবার এটা অন্য পেন নিয়ে এসেছি। আমাদের এটা কি হচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি, পি থেকে দুটো স্পর্শক টানা হয়েছে, যাদের এই স্পর্শক আঁকার সময় এখানে তীর চিহ্নটা দেবে, তীর চিহ্নটা দেবে। এই স্পর্শক দুটোর স্পর্শবিন্দু হচ্ছে এ এবং বি। আমাকে দেখাতে হবে পি এ পিবি সমান এবং এই অ্যাঙ্গেল দুটো সমান, এই অ্যাঙ্গেল দুটো সমান, এটা দেখাতে হবে। আমরা কি করব, অঙ্কন হচ্ছে ও এ ওবি যুক্ত করে দিলাম এবং ওপি যুক্ত করলাম এবং ওপি যুক্ত করলাম, এটা হলো অঙ্কন। প্রমাণ দেখো, এটা স্পর্শক, এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে এটা 90 ডিগ্রি। এটা স্পর্শক, এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে এটা 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেল হয়ে গেল। এটা যে রাইট অ্যাঙ্গেল হয়ে গেল, এইটা কি হয়ে গেল, অতিভুজ, হাইপোটেনিউয়াস। উল্লেখ করতে হবে, অতিভুজ শব্দটা উল্লেখ না করলে নম্বর পাবে না। তাহলে এটা কি হলো, অতিভুজ, সাধারণ অতিভুজ। আর মানে রাইট অ্যাঙ্গেল, এইচ
আর এই দুটো দেখো একই বৃত্তের ব্যাসার্ধ সমান। তাহলে আর আর এইচ এইচ এস এস আর এইচ এস সর্বসমতা দিয়ে এই দুটো ত্রিভুজ কি হয়ে গেল? সর্বসম। যেই সর্বসম হয়ে গেল সঙ্গে সঙ্গে এটা এটা সমান হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে এই দুটো কোণ সমান হয়ে গেল। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান, প্রমাণ শেষ। তাহলে এই উপপাদ্যটাও খুব সোজা এবং 2020 সালে এসে গেছে। শুনতে পাচ্ছ না? পরে ভিডিও দেখে নেবে, অনলাইনে তোমার নেটওয়ার্কের গন্ডগোল। আচ্ছা দেখো, এইখান থেকে আমরা একটা পাই, সম্পাদ্য পাই। কি? ধরে এটা একটা বৃত্ত। কি বৃত্ত? দেখতে পাচ্ছ বৃত্তটা? এই বৃত্তটার ধরো একটা বহিস্থ একটা বিন্দু দিয়েছে পি। বলছে এই পি বিন্দু দিয়ে বৃত্তটার স্পর্শক আঁকো। পি বিন্দু দিয়ে বৃত্তটার স্পর্শক আঁকতে হবে, যার পদ্ধতি কিন্তু আমরা একটু আগে বলে দিয়েছি। কি করতে হবে? এই বৃত্তটার কেন্দ্র এবং পি যোগ করে, আমি মেথড বলছি, এই মেথডগুলো যেভাবে পজ দিয়ে দিয়ে মেথডটা শুনে শুনে আঁকবে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি তোমাকে এখানে ব্যাসার্ধ দিয়ে দেবে। তাহলে এখানে কেরাম হবে? প্রশ্নটা কেরাম হবে? এবার এর প্রয়োগ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে কেরাম প্রশ্ন হবে। তোমাকে একটা বৃত্ত দিয়ে দেবে, ব্যাসার্ধ দিয়ে দেবে। ধরো বললো 4 সেন্টিমিটার ব্যাসার্ধে এটি বৃত্ত অঙ্কন। বৃত্তের কেন্দ্র থেকে একটা দূরত্ব বলে দেবে। ধরো বলছে 8 সেন্টিমিটার দূরে, এই ব্যাসার্ধ কত? 4। এই দৈর্ঘ্যটা কত? 8 সেন্টিমিটার। দূরে একটা বিন্দু পি নাও। এবার ওই বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকো। এই স্পর্শক আঁকার জন্য আমরা কি করব? স্পর্শক জন্য আমরা কি করব? আমরা একটু আগে দেখেছি ওপিকে ব্যাস করে একটা বৃত্ত আঁকতে হবে। একটা বৃত্ত আঁকতে হবে যেটার ব্যাস হচ্ছে ওপি। তাহলে সেইটা দুটো বিন্দুতে ছেদ করবে, বিন্দুগুলো জুড়ে দিলেই স্পর্শক। সেই জন্য আমরা কি করবো? ওপিকে ব্যাস করে যেহেতু বৃত্ত আঁকছি, আমাকে ওপিকে সমদ্বিখণ্ডিত করতে হবে, লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে। ওপিকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে। ধরে নাও ওপির মধ্যবিন্দু কিউ পেয়ে গেলাম। এবার কিউতে কাটা আর পিতে পেন্সিল বসিয়ে কিউটাকে কেন্দ্র করে আমি একটা ব্যাস বৃত্ত এঁকে ফেললাম। কিউটাকে কেন্দ্র করে একটা বৃত্ত এঁকে ফেললাম। কতটা ব্যাসার্ধ নিয়ে? কিউপি বা কিউও ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে ফেললাম। এই বৃত্তটা দেখো, এই আমার প্রদত্ত বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করেছে, একটা এ একটা বি। এবার আমার কাজ হচ্ছে পি এ যোগ করে বাড়িয়ে দেওয়া, পি এ যোগ করে বাড়িয়ে দেওয়া, এরকম যোগ করে বাড়িয়ে দিয়ে অ্যারো দেবে মাথায়। অ্যারো না দিলে কিন্তু মারা পড়বে। আচ্ছা, আমার হাতের লেখা কেঁপে যাচ্ছে, এটা যোগ করে বাড়ি, ব্যাস দুটো স্পর্শক হয়ে গেল। তাহলে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকা অত্যন্ত সোজা। তাহলে কি করতে হবে আমি আর একবার বলে দিচ্ছি। তোমাকে একটা বৃত্ত দেবে, যার ব্যাসার্ধ দিয়ে দেবে বা ব্যাস দিয়ে দেবে। সে মাপ অনুযায়ী বৃত্তটা আঁকবে। তার কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা বিন্দু দেবে। তুমি সেই বিন্দুটা দূরত্বে, সেই বিন্দু একটা সরল রেখা টেনে সেখান থেকে দূরত্বটা কেটে নেবে। একটা সরল রেখা টানবে, টেনে দূরত্বটা কেটে নেবে ব্যাসার্ধ নিয়ে। আচ্ছা, বাইরে ঝড় উঠেছে। হ্যাঁ বলো। আর একটুকুনি বাকি আছে। আমি পুরোটা স্পর্শক সংক্রান্ত সব। তাহলে হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত রাখি। আজকে যখন বিদ্যুৎ চমকাচ্ছে, নেটে গন্ডগোল হতে পারে। হ্যাঁ, তাহলে এই স্পর্শক আঁকা পর্যন্ত বোঝা গেল। তাহলে বহিস্থ বিন্দু থেকে স্পর্শক, তাহলে আমরা কি শিখলাম? কটা উপপাদ্য শিখলাম? দুটো। আর দুটো সম্পাদ্য শিখলাম, আর কতগুলো রাইডার শিখলাম। হ্যাঁ, তাহলে আজকে আমরা ঝড় এসেছে, ছেলে এসে খবর দিল, সেই জন্য আমি এইটা আজকেরটা এখানে শেষ করে দিচ্ছি।